আজকের ভিডিওতে আমরা দেখব ফাইলামস অফ অ্যানিম্যাল কিংডম, মানে অ্যানিম্যাল কিংডমকে কতগুলো ফাইলামে ভাগ করা হয়েছিল সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে অ্যানিম্যাল কিংডমকে টোটাল 11টা ফাইলামে ভাগ করা যায়। কি কি ফাইলাম? লেট আস জাস্ট রিকল যে অ্যানিম্যাল কিংডমকে কী কী ফাইলামে ভাগ করা যায়। তো আমরা দেখেছিলাম দেয়ার ইজ ফাইলাম পরিফেরা, পরিফেরা ছিল, নিডেরিয়া ছিল, টিনোফোরা ছিল, টিনোফোরা, ঠিক আছে। তারপরে ছিল প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, তারপরে ছিল অ্যাস্কেহেলমিনথিস, অ্যাস্কেহেলমিনথিস, তারপরে কি ছিল? নিমাটোডা, নিমাটোডা, ঠিক আছে। তাহলে পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেহেলমিনথিস, নিমাটোডা। তারপরে কি ছিল? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। তারপরে কি ছিল? ইকাইনোডার্মাটা, সরি আর্থ্রোপোডার পরে আরেকটা ছিল, সেটা হচ্ছে মোলাস্কা, মোলাস্কা। তারপরে ছিল ইকাইনোডার্মাটা, তারপরে ছিল কি? হেমিকর্ডাটা, অ্যান্ড লাস্টলি দ্য কর্ডাটা। ওকে, তো এইগুলো ছিল টোটাল 11টা ফাইলাম: পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেহেলমিনথিস, নিমাটোডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা অ্যান্ড কর্ডাটা। এবং ইভলিউশনটা কিন্তু পরিফেরা থেকে শুরু করে আস্তে আস্তে ডেভেলপ হতে 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 প্রাণীগুলো কি হয়েছে না কর্ডাটা অবধি পৌঁছেছে। তার মানে ইভলিউশনটা কোন দিক থেকে কোন দিকে হয়েছে? পরিফেরার দিক থেকে কর্ডাটার দিকে ইভলিউশন হয়েছে। তার মানে পরিফেরারা হচ্ছে গিয়ে সবথেকে লোয়ার লেভেলের অ্যানিমালস বলা যায়, মানে সবথেকে অনুন্নত প্রাণী পরিফেরারা। এবং সবথেকে হাইলি ডেভেলপড, সবথেকে উন্নত প্রাণীরা কোথায় থাকবে? কর্ডাটা এই ফাইলামের মধ্যে থাকবে। এরকমভাবে আমরা জেনারেলাইজড করে নিতে পারি, ঠিক আছে। তাহলে অ্যানিম্যাল কিংডমের এই যে টোটাল 11টা ফাইলাম, এই 11টা ফাইলামে ভাগ করার জন্য আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্সকে কনসিডার করেছিলাম সেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। যে সেখানে ছিল বডি সিমেট্রি কেমন হবে তার উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছিল। তারপরে তোমার দেখেছিলে যে জার্ম লেয়ারের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছিল। বডিতে সেগমেন্টেশন কেমন আছে তার উপরে ভিত্তি করে, কিংবা বডি ক্যাভিটি বা সিলোমের টাইপ কেমন তার উপরে ভিত্তি করে বিভিন্ন ফাইলামে অ্যানিম্যাল কিংডমকে আমরা ভাগ করতে পেরেছি। এইবারে আমরা পরবর্তী যে ভিডিওগুলো বা পরবর্তী যে লেকচারগুলো সেখানে আমরা কি দেখব, যে এই প্রত্যেকটা ফাইলাম সম্পর্কে কিছুটা ডিটেলসে আমরা দেখব, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাইলাম পরিফেরা, দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট ফাইলাম, দ্যাট ইজ ফাইলাম পরিফেরা। ওকে, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাইলাম পরিফেরা। পরিফেরাটা কি? সবথেকে ফার্স্ট ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ইট ইজ দ্য লিস্ট ডেভেলপড অ্যানিমেলস, ঠিক আছে। সবথেকে কম ডেভেলপড অ্যানিমেলসদের মধ্যে পড়ছে, সবথেকে প্রিমিটিভ, সবথেকে আদি অ্যানিমেলসদের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাই তাদেরকে আমরা ফার্স্ট ফাইলামে দেখব পরিফেরা। ওকে, পরিফেরা। দেখো পরিফেরা এই কথাটার মধ্যেই, এই টার্মটার মধ্যেই একটা জিনিস একটু খেয়াল করো যে পরি, এই পরি কথাটা এসছে পোর্স এই কথাটা থেকে, পোর, ঠিক আছে। এই পরি কথাটা এসছে পোর থেকে, পোর। এবং পোর মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র, তাই না? পোর মানে কি? ছিদ্র। পোর বা পোর্স, পোর্স মানে কি? ছিদ্র। এবং যেহেতু এই পরিফেরার মধ্যে, পরিফেরা ফাইলামের অন্তর্গত অ্যানিমালসদের ক্ষেত্রে তাদের বডিতে প্রচুর পরিমাণে ছিদ্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেই জন্য এদেরকে পরিফেরা বা পোর্স বিয়ারিং অ্যানিমালসও বলে। তাহলে এদেরকে কি বলা যায়? পোর্স বিয়ারিং অ্যানিমেলস। ওকে, পোর্স বিয়ারিং অ্যানিমেলস। কারণ পরিফেরার অন্তর্গত প্রাণীদের বডিতে, প্রাণীদের শরীরে প্রচুর ছিদ্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পরিফেরা, ঠিক আছে, পরিফেরার ছবি। এবং এই পরিফেরার ছবিটায় তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যেখানেও এরকম প্রচুর ছিদ্র দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর ছোট ছোট ছিদ্র ভিতরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে প্রচুর ছিদ্র দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক ধরনের পরিফেরা। তার পাশে দেখা যাচ্ছে এটাও একটু অ্যাডভান্স টাইপের পরিফেরা, ঠিক আছে। এই পরিফেরাটা হচ্ছে কি একটু অ্যাডভান্স টাইপের, এর নাম হচ্ছে স্পঞ্জিলা, ঠিক আছে। এটা হচ্ছে স্পঞ্জিলা, স্পঞ্জিলা।
একটু অ্যাডভান্স টাইপের পরিফেরা, ঠিক আছে। তো এরা হচ্ছে গিয়ে পরিফেরা। জেনারেলি এরা কি হয়, সামুদ্রিক হয়, জেনারেলি এরা সমুদ্রে থাকে, ম্যারাইন বলা হয়, যারা সামুদ্রিক প্রাণীদের কি বলা হয়, ম্যারাইন অ্যানিমেলস। তাহলে জেনারেলি এরা সামুদ্রিক হয়, এরা সমুদ্রে থাকে, ঠিক আছে। তাহলে ফার্স্টলি আমরা যেটা দেখলাম যে পরিফেরা আর আর পোর বিয়ারিং অ্যানিমেলস, তার মানে কি যে এদের বডিতে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, ঠিক আছে। এবারে দেখো পরিফেরাদের কমন নেম, মানে জেনারেলি একে কী নামে চেনা যায়, পরিফেরাদের কমন নেম হচ্ছে স্পঞ্জ। কারণ এদের যে স্ট্রাকচারটা অনেকটা স্পঞ্জি, ঠিক আছে, এদের বডিটা অনেকটা স্পঞ্জি, কারণ এদের বডিতে প্রচুর পরিমাণে ছিদ্র থাকছে, তাই পরিফেরাদের কমন নেম হচ্ছে কি না, স্পঞ্জ। পরিফেরাদের কমন নেম কি, স্পঞ্জ। ওকে, সো পরিফেরাদের কমন নেম হচ্ছে স্পঞ্জ। এবং এরা মোস্টলি কি হয়, ম্যারাইন হয়। তার মানে কি যে মোস্টলি এদেরকে সমুদ্রে, ডিপ সমুদ্রে এদেরকে দেখতে পাওয়া যায়। তাহলে দে আর মোস্টলি ম্যারাইন। মানে কি যে দে আর প্রেজেন্ট ইন ডিপ ওশিয়ান, ঠিক আছে, আর ফাউন্ড ইন ডিপ ওশিয়ান, ঠিক আছে, সমুদ্রের গভীরে এদেরকে দেখতে পাওয়া যায়। তবে এমনটা নয় যে পরিফেরা মানেই মেরাইন, কিছু পরিফেরা এমনও আছে যারা তোমার ওয়াটার বডিতে, মানে মিষ্টি জলে, ফ্রেশ ওয়াটারে যাদেরকে আমরা দেখতে পাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি না, এরা হচ্ছে মেরাইন। এবারে আমরা এক এক করে পরিফেরাদের বিশেষ কিছু স্ট্রাকচার্স আমরা, মানে বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা ফার্স্টে দেখব, যে পরিফেরাদের ঠিক কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ওকে, তো লেট আস স্টার্ট। তারপরে আমরা এনসিইআরটি ধরে দেখব যে আমরা যেটা পড়েছি সেটা এনসিইআরটি অ্যাকর্ডিং হয়েছে কিনা, ঠিক আছে। তো লেট আস স্টার্ট। যে দেখো ফার্স্টলি তো আমরা দেখলাম যে পরিফেরার কমন নেম হচ্ছে স্পঞ্জ, ওকে, এবং এদের হ্যাবিট্যাট কি, হ্যাবিট্যাট মানে বুঝো, হ্যাবিট্যাট মানে হচ্ছে, বা হ্যাবিট্যাট। তো হ্যাবিট্যাট মানে হচ্ছে যে কোনো একটা অর্গানিজম জেনারেলি কোন এরিয়ায় থাকে সেটা হচ্ছে তার হ্যাবিট্যাট, ঠিক আছে। তাহলে পরিফেরাদের হ্যাবিট্যাটটা কি, পরিফেরাদের হ্যাবিট্যাট হচ্ছে এরা মোস্টলি ম্যারাইন, ঠিক আছে। তাহলে এদের হ্যাবিট্যাট কি হবে, ম্যারাইন হ্যাবিট্যাট মোস্টলি, কারণ এমন কিছু পরিফেরাও আছে যারা ম্যারাইন হ্যাবিট্যাটে থাকে না। তাহলে ফার্স্ট পয়েন্ট তো হয়ে গেল হ্যাবিট্যাট। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে এদের বডি লেভেল অফ অর্গানাইজেশনটা কেমন। ওকে, তো বডি লেভেল অফ অর্গানাইজেশন দেখো, বডি লেভেল অফ অর্গানাইজেশন, আমরা বিভিন্ন লেভেল অফ অর্গানাইজেশন দেখেছিলাম, লাইক সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখেছি, তারপরে তার থেকে একটু অ্যাডভান্স টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখেছি, তার থেকে অ্যাডভান্স অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন দেখেছি, এবং মোস্ট অ্যাডভান্সড আমরা দেখেছি অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। পরিফেরা হচ্ছে সবথেকে প্রিমিটিভ অ্যানিমালসদের মধ্যে পড়ে। তাহলে এদের লেভেল অফ অর্গানাইজেশনটা কেমন হবে, অবভিয়াসলি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, ওকে। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মানে কি, তার মানে যেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেলই কিন্তু স্বতন্ত্র, প্রত্যেকটা সেলই মোটামুটিভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা সেলই নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করে, নিজেদের মেটাবলিজম নিজেরা করে, এবং নিজেদের ওয়েস্ট মেটেরিয়াল নিজেরা এক্সক্রিট করে। এবং এখানে ডিভিশন অফ লেবার, মানে লেবারের কাজকে ভাগ করে নেওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু খুবই কম, কারণ এখানে প্রত্যেকটা সেল নিজের কাজ নিজে করছে, তো এখানে কাজ ভাগ করে নেওয়ার টেন্ডেন্সি খুবই কম, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এবং সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মানে কি, যে এভরি সেল হ্যাজ দেয়ার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মানে কি, every cells have their independent existence, ওকে। প্রত্যেকটা সেলই ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, এবং তার সাথে দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে লিস্ট সবথেকে কম ডিভিশন অফ লেবার। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে ইভলিউশনের রেসে যত অ্যানিমেলস লেবারকে বেশি করে ডিভাইড করতে পেরেছে, ঠিক আছে, লেবারকে ডিভাইড করে নিয়েছে, যে একটা স্পেসিফিক কাজের জন্য একটা অর্গ্যানকে তোমার এমপ্লয় করা হয়েছে, ঠিক আছে, একটা বিশেষ ফিল্ডে কাজ করার জন্য একটা অর্গ্যান সিস্টেমকে তৈরি করা হয়েছে।
তাহলে ডিভিশন অফ লেবার তার মানে কি, যে লেবার বা কাজকে ভাগ করে নেওয়ার টেন্ডেন্সি যত বেড়েছে তত উন্নত থেকে উন্নততর হতে হয়েছে প্রাণীরা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান বিংসের ক্ষেত্রে, হিউম্যান বিংস হচ্ছে সব থেকে অ্যাডভান্স অ্যানিমালসদের মধ্যে। তাহলে এই হিউম্যান বিংসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্সক্রিশনের জন্য একটা আলাদা অর্গ্যান তৈরি হয়েছে, যেমন কিডনি, ঠিক আছে। তারপরে তোমরা দেখবে যে ডাইজেশনের জন্য আলাদা টোটাল সিস্টেম তৈরি হয়ে গেছে, সেখানে স্টোমাক একটা আলাদা অর্গ্যান, তার ফাংশন সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। স্টোমাক নিজের একটা ফাংশন করছে, হার্ট নিজের একটা ফাংশন করছে, সবাই নিজের নিজের আলাদা আলাদা ফাংশন করছে এবং এই আলাদা আলাদা কাজ করছে বা আলাদা আলাদা কাজে ইনভলভ থাকছে। তার মানে কি, যে কাজটাকে, সমস্ত কাজটাকে এরা বিভিন্ন জন্য কী করেছে, ভাগ করে নিয়েছে। এই ডিভিশন অফ লেবার যেহেতু বেশি হিউম্যান বিংসদের ক্ষেত্রে, তাই এরা খুবই অ্যাডভান্স, ঠিক আছে, এবং খুবই এফিসিয়েন্ট। যেখানে ডিভিশন অফ লেবার খুবই কম, যেখানে ডিভিশন অফ লেবার নেই বললেই চলে, সেখানে এফিসিয়েন্সিও কিন্তু খুবই কম, বুঝতে পারলে। তাহলে পরিফেরাদের ক্ষেত্রে ডিভিশন অফ লেবার সব থেকে কম, কারণ এদের ক্ষেত্রে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে কিন্তু টিস্যু লেভেল অফ অর্গানাইজেশনও তৈরি হয়নি। ওকে, তাহলে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কি, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এদের সিমেট্রিটা কেমন, ঠিক আছে। তাহলে আমরা দেখেছিলাম যে লেভেল অফ অর্গানাইজেশনের পরে আমরা দেখেছিলাম যে সিমেট্রির উপরেও ডিপেন্ড করে অ্যানিমাল কিংডমে বিভিন্ন ফাইলামে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের সিমেট্রিটা কেমন হবে, সিমেট্রি, এই পরিফেরারা জেনারেলি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। ওকে, পরিফেরারা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। তার মানে কি, যে এদের বডিকে যে কোনো প্লেনেই তুমি যদি কাটো তাহলে কোনোই সিমেট্রি পাওয়া যায় না, কোনো প্লেনেই কোনো রকম সিমেট্রি এদের বডিতে দেখতে পাওয়া যায় না। এরা হচ্ছে কমপ্লিটলি অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এরা যেহেতু সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনকে শো করে, তার মানে কি, যে এদের বডি জেনারেলি কিছুই না, ক্লাস্টার অফ সেলস, ঠিক আছে, মানে একটা সেলের দলা, ঠিক আছে। তাহলে যেহেতু এদের বডিতে জাস্ট ক্লাস্টার অফ সেলস দেখতে পাওয়া যায়, তাই এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের জার্ম লেয়ার্স কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এদেরকে আমরা ডিপ্লোব্লাস্টিক বা ট্রিপ্লোব্লাস্টিক এগুলো আমরা বলতে পারি না, যেহেতু দে আর জাস্ট ক্লাস্টার অফ সেলস। ওকে, তাই এদের ক্ষেত্রে কি হয়, যে দে আর নট ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড নট ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে দে আর নট ডিপ্লোব্লাস্টিক or they are also not triploblastic। ওকে, তাহলে এদের ক্ষেত্রে জার্ম লেয়ার এদের ক্ষেত্রে কিন্তু এইভাবে দেখতে পাওয়া যায় না, এরা ডিপ্লোব্লাস্টিকও নয়, ট্রিপ্লোব্লাস্টিকও নয়, ঠিক আছে। এবং আর একটা পয়েন্ট হচ্ছে নাম্বার 6, যেটা হচ্ছে নাম্বার 5, যেটা হলো কি, যে দে ডু নট হ্যাভ অ্যানি লোকোমোটরি অর্গ্যান। তার মানে কি, এরা কোনোভাবেই মুভমেন্ট করতে পারে না, লোকোমোশন করতে পারে না, মানে তাদের যে ফিক্সড পজিশন, তারা এক পজিশন থেকে আরেকটা পজিশনে কিন্তু তারা স্থানান্তরিত করতে পারে না, ঠিক আছে। সো দে ক্যান নট মুভ, এদেরকে বলা হয় যে এ হচ্ছে সেসাইল, ঠিক আছে। সেসাইল মানে কি, যে এরা কোনোভাবেই মুভ করতে পারে না। সো দে ডু নট হ্যাভ অ্যানি লোকোমোটরি অর্গ্যান, নো লোকোমোটরি organ, that means ki they cannot move। ওকে, সো এগুলো হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ পরিফেরা, ঠিক আছে। এইবারে দেখো পরিফেরার বডিটা অ্যাকচুয়ালি কেমন, যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, যে ভালো করে যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই ছবিটার মধ্যে ছোট ছোট কিছু পোর্স আমরা দেখেছি অলরেডি, যে ছোট ছোট কিছু পোর্স রয়েছে এবং তার সাথে সাথে একটা বড় পোর দেখতে পাওয়া যাচ্ছে, এই বড় পোরটা, ঠিক আছে। এই একটা বড় পোর দেখা যাচ্ছে এখানে, দেখো এই একটা বড় পোর দেখা যাচ্ছে। তাহলে কিছু ছোট পোর রয়েছে এবং তার সাথে সাথে এরকম একটা বড় পোর বা বড় ছিদ্র এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এদের বডিতে। ওকে, তাহলে এইবারে আমরা এই ব্যাপারটা সম্পর্কে ডিটেলসে দেখব, যে পরিফেরাদের বডিটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। তাহলে পরিফেরাদের বডিটা আমরা দেখলাম যে এরকম একটা রয়েছে বড় পোর, রাইট, এরকম রয়েছে একটা বড় পোর, এইভাবে রয়েছে তাদের বডিটা, রাইট। এবং তারা একটা কি হচ্ছে, যে নিচে একটা সাবস্ট্রাটাম বা একটা নিচে একটা সারফেসের সাথে অ্যাটাচড অবস্থায় থাকছে এইভাবে। আর একটা সাইডে আমি একটা ছোটো পরিফেরা দেখিয়ে দিই, লাইক দিস। এইভাবে রয়েছে। তাহলে পরিফেরার বডিতে এখানে বডির মধ্যে প্রচুর ছোট 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 পোর্স দেখতে পাওয়া যাচ্ছে, এইভাবে থাকছে এরকম নিউমেরাস ছোট ছোট পোর্স,
যেগুলো পরিফেরাল বডিতে আমরা দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় অস্টিয়া। ওকে, যে নিউমারাস স্মল পোর্স যেগুলো আমরা পরিফেরাল বডিতে দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় অস্টিয়া। দেখো এই যে প্রচুর প্রচুর ছোটো 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 ছিদ্র এদের বডিতে দেখতে পাওয়া যায়, এই ছিদ্রগুলোকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। ঠিক আছে, তার সাথে দেখো যে একটা বড় সিঙ্গেল পোরও কিন্তু এটার বডিতে রয়েছে। তাহলে অস্টিয়া আমরা দেখতে পাচ্ছি যে স্মল স্মল ছোটো ছোটো যে পোর্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ছোটো ছোটো স্মল পোর্স যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে এদেরকে কী বলছে, অস্টিয়া। ওকে, এবং তার সাথে একটা বড় লার্জ পোর দেখতে পাচ্ছি যেমন এইটা। ঠিক আছে, এই লার্জ পোরটা এটাকে বলছে কি অস্কিউলাম। ঠিক আছে, তাহলে স্মল পোর্স রয়েছে এবং লার্জ পোর রয়েছে। লার্জ পোর কটা রয়েছে, একটাই রয়েছে, এবং স্মল পোর্স কতগুলো রয়েছে, নিউমারাস, প্রচুর রয়েছে। ঠিক আছে, এই লার্জ পোরটাকে বলছে অস্কিউলাম এবং নিউমারাস ছোটো পোর্সগুলোকে কি বলছে, অস্টিয়া। ঠিক আছে, তাহলে পরিফেরাল বডিতে দুটো ধরনের পোর্স দেখতে পাওয়া যায়, ওয়ান ইজ স্মলার অ্যান্ড নিউমারাস, এটাকে বলে কি অস্টিয়া, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ লার্জার, ভেরি লার্জ অ্যান্ড সিঙ্গেল ইন নাম্বার, তো তাকে বলা হচ্ছে অস্কিউলাম। তাহলে দুটো টাইপের পোর দেখতে পাওয়া যায়, অস্কিউলাম যেটা হচ্ছে লার্জ এবং সিঙ্গেল, এবং অস্টিয়া যেটা কিনা স্মল এবং নিউমারাস। ওকে, এইবারে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যে যদি আমরা এটা একটা একটুখানি ক্রস সেকশন করার চেষ্টা করি, মানে এখান থেকে যদি কাটি এই বরাবর পরিফেরাটাকে, তাহলে কি দেখা যায়, খানিকটা এরকম এরকম একটা পোর। ওকে, দেখো এরকম একটা পোর রয়েছে, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই পোরটা কিন্তু এই যে বড় অস্কিউলাম যে পোরটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা এদিকে এইভাবে এক্সটেন্ড করছিল, এই অস্কিউলাম পোরটা একটা ক্যাভিটির মধ্যে ওপেন হয়েছে। এই যে একটা ক্যাভিটি বা একটা গহ্বরের মধ্যে ওপেন হয়েছে, মানে তো যেটা আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যদি আমরা এই অস্কিউলামের থ্রুতে ঢুকে যাই ভিতরের দিকে, তাহলে কোথায় ঢুকবো, একটা গহ্বরের মধ্যে ঢুকে যাব, অস্কিউলাম থেকে একটা গহ্বরের মধ্যে ঢুকে যাব, মানে একটা বডি ক্যাভিটির মধ্যে ঢুকে যাব। বুঝতে পারলে যে এদের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে অস্কিউলাম একটা বডি ক্যাভিটিতে ওপেন হয়েছে, এই বডি ক্যাভিটিটাকে বলা হয় স্পঞ্জোসিল ক্যাভিটি। ঠিক আছে, তাহলে এই যে ক্যাভিটিটা বডির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেটা অস্কুলাম থেকে ডিরেক্টলি ওপেন হয়েছে, তার মানে কি যে অস্কুলাম থেকে যদি আমরা ঢুকি, বড় বড় পোর্টটা থেকে যদি আমরা ঢুকি, তাহলে কি আমরা একটা বড় গহ্বরের মধ্যে গিয়ে পড়বো। এই গহ্বরটা বা বড় ক্যাভিটিটাকে বলা হয় স্পঞ্জোসিল ক্যাভিটি। ঠিক আছে, স্পঞ্জোসিল ক্যাভিটি। ঠিক আছে, কিংবা এটা আরেকটা নাম আছে, সেটা হলো প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। ওকে, স্পঞ্জোসিল ক্যাভিটি বা প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি, স্পঞ্জোসিল ক্যাভিটি or প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। তাহলে দিস ইজ দ্য সিঙ্গেল বডি ক্যাভিটি প্রেজেন্ট ইনসাইড দ্য বডি অফ দ্য পরিফেরা। ঠিক আছে, এবারে এই যে প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি বা স্পঞ্জোসিল ক্যাভিটি, এটা আসলে এমব্রায়োনিক স্টেজে যে ব্লাস্টোসিল ক্যাভিটিটা থাকে সেটা থেকেই তৈরি হয়েছে। তাহলে দিস ইজ ডেভেলপড ফ্রম দ্য ব্লাস্টোসিল or derived from the blastocyst. ওকে, derived from blastocyst ক্যাভিটি। ওকে, তাহলে এখানে আমরা তাহলে এর বডিতে কী কী পার্ট দেখতে পেলাম, স্পঞ্জের বডিতে আমরা মেনলি তিনটে পার্ট দেখলাম। ফার্স্ট ওয়ান ইজ দ্য অস্কিউলাম, দ্যাট ইজ দ্য লার্জার পোর, দ্যাট ইজ দ্য লার্জ অ্যান্ড সিঙ্গেল পোর প্রেজেন্ট ইন দেয়ার বডি, দ্যাট ইজ কল্ড অস্কিউলাম। তার সাথে আমরা কি দেখলাম, অস্টিয়া, যেটা হচ্ছে নিউমারাস স্মল পোর্স প্রেজেন্ট ইন দেয়ার বডি। এই হচ্ছে দু টাইপের পোর্স, এবং তার সাথে সাথে দেখলাম যে অস্কিউলাম একটা বডি ক্যাভিটিতে গিয়ে ওপেন হয়, মানে অস্কিউলাম ওপেন্স ইন এ বডি ক্যাভিটি অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্পঞ্জোসিল ক্যাভিটি অর প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। তাহলে এই তিনটে পার্ট আমরা পরিফেরার বা একটা স্পঞ্জের বডিতে কিন্তু আমরা নর্মালি দেখতে পেলাম। ঠিক আছে, অস্টিয়া, অস্কিউলাম এবং স্পঞ্জোসিল ক্যাভিটি অর প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি। ওকে, নাও এবারে দেখো যে এখানে এর এই যে ছোটো ছোটো পোর্স, এই পোর্সগুলোর সিগনিফিকেন্ট কী, পোর্সগুলো কী কাজে লাগে। ঠিক আছে,
তো আমরা ফার্স্টলি দেখলাম যে অস্টিয়া নামে ছোটো ছোটো পোর্স রয়েছে, স্মল পোর্স রয়েছে, যেটা নিউমারাস ইন নাম্বার। এই অস্টিয়াগুলো হচ্ছে ইনকারেন্ট পোর্স, ঠিক আছে, অস্টিয়াগুলো হচ্ছে ইনকারেন্ট পোর্স। ইনকারেন্ট পোর্স, ইনকারেন্ট পোর্স মানে কি? ইনকারেন্ট পোর্স মানে হচ্ছে অস্টিয়া থেকে ওয়াটার বডির ভিতরে ঢোকে, ঠিক আছে, অস্টিয়া থেকে কী হয়, ওয়াটার বডির ভিতরে ঢোকে। বডির ভিতরে ঢুকে কোথায় যায়? অস্টিয়া থেকে ওয়াটার বডির ভিতরে ঢুকে ডিরেক্টলি চলে যায়, এখান থেকে ধরো ছোটো ছোটো অস্টিয়া রয়েছে, অস্টিয়া থেকে বডির ভিতরে ওয়াটার ঢুকে চলে যায় স্পঞ্জোসিল ক্যাভিটিতে, স্পঞ্জোসিল ক্যাভিটিতে, ঠিক আছে, অস্টিয়া থেকে ওয়াটার ঢুকে চলে যাচ্ছে স্পঞ্জোসিল ক্যাভিটিতে, সেই জন্য অস্টিয়াকে বলা হচ্ছে ইনকারেন্ট পোর। ওকে, তো অস্টিয়াগুলো হচ্ছে কি ইনকারেন্ট পোর। এইবারে এই ওয়াটার বডি ক্যাভিটির মধ্যে থেকে বেরিয়ে যায় আবার, তার মানে কি যে ওয়াটার বডি ক্যাভিটির মধ্যে ঢুকছে এবং বডি ক্যাভিটির মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে কি, এবং এই ওয়াটারটা কি কাজ করছে সেটা আমি বলছি, কিন্তু দেখো যে অস্টিয়া থেকে এই ওয়াটারটা ঢুকছে এবং বেরোচ্ছে, তাহলে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে? অস্কিউলাম থেকে। তাহলে অস্টিয়া হচ্ছে ইনকারেন্ট পোর এবং অস্কিউলাম হচ্ছে আউট কারেন্ট পোর, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে দু ধরনের পোর রয়েছে, স্মল নিউমারাস পোর কল্ড অস্টিয়া, দে আর ইনকারেন্ট পোর, তার মানে তাদের থ্রুতে ওয়াটার স্পঞ্জোসিল ক্যাভিটির মধ্যে প্রবেশ করছে। এবং তারপরে রয়েছে একটা বড় লার্জার পোর, দ্যাট ইজ কল্ড দ্য অস্কিউলাম, হুইচ ইজ দ্য আউট কারেন্ট পোর। আউট কারেন্ট পোর, আউট কারেন্ট পোর, তার মানে কি যে এই বড় লার্জ আউট কারেন্ট পোর বা অস্কিউলামের থ্রুতে কী হচ্ছে, ওয়াটার বডির বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট দুটো তোমরা একটু নোট করে নাও যে অস্টিয়া হচ্ছে ইনকারেন্ট পোর্স, দে আর নিউমারাস, এবং অস্কিউলাম হচ্ছে আউট কারেন্ট পোর। অ্যান্ড অস্কিউলাম কিন্তু সিঙ্গেল থাকে, মানে একটা অস্কিউলামই একটা পরিফেরার মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, এরপরে দেখো এইবারে আমরা দেখব যে এই ওয়াটারটার কাজ কী। দেখো জেনারেলি কি না, কোনো একটা প্রাণীকে বাঁচতে হলে তার কী কী চাই? তার খাবার চাই, ফার্স্টলি তো তার খাবার চাই, এবং সেকেন্ড হচ্ছে সে মেটাবলিজমের ফলে বা মেটাবলিজমের দ্বারা যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো তৈরি করে সেগুলোকে বাইরে বার করার একটা পদ্ধতি চাই। আমাদের বডিতে সেটা হচ্ছে কীভাবে হয় না, ব্লাডের থ্রুতে হয়। আমরা যে খাবারটা খাই সেটা থেকে নিউট্রিয়েন্টস গিয়ে ব্লাডে মেশে এবং সেই নিউট্রিয়েন্টস ব্লাডের মাধ্যমে বিভিন্ন সেলে পৌঁছায়, আবার বিভিন্ন সেল যে ওয়েস্ট মেটেরিয়াল তৈরি করে সেটা ব্লাডের মাধ্যমে কিডনিতে পৌঁছে গিয়ে তারপরে তোমার সেটা কী হয় না, বাইরে রিলিজ হয়ে যায় কিডনির থ্রুতে। কিন্তু পরিফেরার ক্ষেত্রে কী হবে? পরিফেরাও একটা প্রাণী, পরিফেরাও একটা অ্যানিমাল, এবং এরও খাবার চাই এবং এরও ওয়েস্ট মেটেরিয়ালসকে বাইরে বার করার একটা পদ্ধতি থাকা চাই। তাহলে এই যে একটা মিডিয়াম যার থ্রুতে, হ্যাঁ, যার থ্রুতে খাবার বডিতে পৌঁছায় এবং যার থ্রুতে এক্সক্রিটারি বা ওয়েস্ট মেটেরিয়ালস বডি থেকে বাইরে বেরিয়ে যায়, এই একটা মিডিয়াম থাকা চাই। আমাদের ক্ষেত্রে এই মিডিয়ামটা কি? ব্লাড, তাই না? কিন্তু পরিফেরা তো সবথেকে বেশি প্রিমিটিভ, মোস্ট প্রিমিটিভ, তাহলে এদের ক্ষেত্রে ব্লাডটা কোথা থেকে আসবে? এদের ক্ষেত্রে তো ব্লাড থাকবে না, তাহলে এদের ক্ষেত্রে কী থাকবে? এদের ক্ষেত্রে আশেপাশে কী আছে? এরা কোথায় থাকছে? এরা তো ডিপ সমুদ্রের মধ্যে থাকছে, তাহলে ডিপ সমুদ্রের আশেপাশে কী আছে? ওয়াটার, তাই এরা ওয়াটারকেই কিন্তু এই মিডিয়ামটা হিসাবে ইউজ করে, ঠিক আছে। তাই এদের ক্ষেত্রে যে সার্কুলেটরি সিস্টেম, পরিফেরাদের ক্ষেত্রে যে সার্কুলেটরি সিস্টেম সেটা হচ্ছে ওয়াটার ক্যানেল সিস্টেম, ঠিক আছে। পরিফেরাদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা তাহলে কেমন? পরিফেরাদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে ওয়াটার ক্যানেল সিস্টেম। ওকে, তাহলে এইবারে আমরা এই পরিফেরাদের সার্কুলেটরি সিস্টেম বা ওয়াটার ক্যানেল সিস্টেমটা দেখব। দেখো যে এদের ওয়াটার ক্যানেল সিস্টেমটা কেমন ধরনের হয়। তাহলে এদের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যাচ্ছে? ওয়াটার ক্যানেল সিস্টেম অ্যাজ এ সার্কুলেটরি সিস্টেম। ওয়াটার ক্যানেল সিস্টেম, ওয়াটার ক্যানেল সিস্টেমটা কি? অ্যাজ এ সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। ওকে, সো পরিফেরাদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা কি? ওয়াটার ক্যানেল সিস্টেম। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে তোমরা কিন্তু ভালো করে নোট করে নাও যে পরিফেরাদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে ওয়াটার ক্যানেল সিস্টেম, ঠিক আছে। তাহলে এখানে ক্যানেলটা কীভাবে তৈরি হচ্ছে এবং ওয়াটার কীভাবে কোন ডিরেকশানে মুভ করছে, দেখো সেটা আমি অলরেডি একটুখানি বলেছি যে এখানে কি থাকছে না, একটা বড় বডি ক্যাভিটি থাকছে, দ্যাট ইজ কল্ড স্পঞ্জোসিল, এবং সেই বড় বডি ক্যাভিটির সাথে ডিরেক্টলি যোগাযোগ করে রয়েছে দু ধরনের পোর্স, ঠিক আছে। যদি আমি এখানে দেখাই যে এটা হয়ে গেল তোমার বড় পোর্টটা, দ্যাট ইজ দ্য কি
অস্কিউলাম, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বডি ক্যাভিটিটা তৈরি হয়েছে এইভাবে। এটা হচ্ছে বডি ক্যাভিটি, দ্যাট ইজ কল্ড স্পঞ্জোসিল ক্যাভিটি, এবং এইটা হয়ে গেল বডিটা। ঠিক আছে, এইভাবে থাকছে একটা স্পঞ্জ, নিচে একটা সে সাবস্ট্রেটের সাথে অ্যাটাচড অবস্থায় থাকছে। তাহলে স্পঞ্জের বডিতে দুটো মেইন পোর দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে অস্কিউলাম এবং আরেকটা হচ্ছে অস্টিয়া। দেখো অস্টিয়াগুলো এর বডির বাইরের দিকে থাকছে এইভাবে। এইভাবে অনেকগুলো অস্টিয়া থাকছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কি, যে এই অস্টিয়াটা কিন্তু ডিরেক্টলি কোথায় গিয়ে ওপেন হচ্ছে, স্পঞ্জোসিলে গিয়ে ওপেন হচ্ছে। মানে যদি তোমরা ক্রস সেকশনটা দেখো তাহলে দেখা যাবে যে এরকমভাবে রয়েছে, এরকমভাবে রয়েছে, এরকমভাবে রয়েছে। তো এবারে দেখো যে দেখা যাচ্ছে যে অস্টিয়াগুলো ধরো এখান থেকে শুরু হয়ে এই থ্রুতে, একটা ক্যানেলের থ্রুতে কী হয় না স্পঞ্জোসিলে গিয়ে ওপেন হয়েছে। অস্টিয়াগুলো এই ক্যানেলের থ্রুতে স্পঞ্জোসিলে গিয়ে ওপেন হয়েছে এইভাবে। এইভাবে যদি আমরা একটা ক্রস সেকশন হিসাবে ইমাজিন করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এরকমভাবেই অস্টিয়াগুলো স্পঞ্জোসিলে গিয়ে কী হয়েছে, ওপেন হয়েছে। তাহলে এরকম নিউমারাস অস্টিয়া রয়েছে। ওয়াটার কীভাবে মুভ করছে দেখো তাহলে। ওয়াটার যেটা আমরা দেখলাম যে ওয়াটার অস্টিয়া থেকে, তাহলে এই বাইরে সব ওয়াটার রয়েছে, সমস্ত জায়গায় ওয়াটার রয়েছে, ওয়াটার অস্টিয়া থেকে কোথায় চলে যাচ্ছে, স্পঞ্জোসিলে চলে যাচ্ছে। তাহলে ওয়াটার ফার্স্টে কাকে এনকাউন্টার করছে, অস্টিয়াকে। তারপরে এখানে কিছু ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের থ্রুতে ওয়াটার কোথায় চলে যাচ্ছে, স্পঞ্জোসিলে চলে যাচ্ছে, এবং তারপরে স্পঞ্জোসিল থেকে ওয়াটার কোথায় চলে যাচ্ছে, অস্কিউলামের থ্রুতে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওয়াটার অস্টিয়ার থ্রুতে ঢুকছে এবং অস্কিউলামের থ্রুতে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং অস্টিয়া এবং অস্কিউলাম এই দুটো টাইপের যে পোর্স, দে আর ডিরেক্টলি কানেক্টেড টু দ্য, they are directly or indirectly connected to the spongosil cavity. ওকে, সো দিস ইজ দ্য ওয়াটার ক্যানেল সিস্টেম, যেখানে কি দেখা যাচ্ছে যে অস্টিয়া থেকে স্পঞ্জোসিল ক্যাভিটির মধ্যে কিছু ছোট ছোট ক্যানেল তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে ওয়াটার ক্যানেল, এবং ওয়াটার অস্টিয়া থেকে ঢুকে ওই ক্যানেলের থ্রুতে স্পঞ্জোসিল ক্যাভিটিতে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে আবার অস্কিউলামের থ্রুতে। তাহলে ওয়াটার যখন, এবারে দেখো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে ওয়াটার যখন এইভাবে অস্টিয়ার থ্রুতে, ধরো এই অস্টিয়াটার থ্রুতে যখন ওয়াটার এইভাবে ঢুকছে, তখন ওয়াটারের মধ্যে থাকা ফুড পার্টিকেলস কিন্তু সেল এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে। ওয়াটারের মধ্যে থাকা ফুড পার্টিকেলস সেল এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে। ঠিক আছে, ধরো না এখানে আমি একটু বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে কি একটা কি না অস্টিয়া, এবং সেখান থেকে তৈরি হয়ে যাওয়া একটা ক্যানেল। ধরুন এটা একটা অস্টিয়া, মানে একটা পোর, এবং তারপরে একটা তৈরি হওয়া ক্যানেল, যেটা কিনা ওপেন হয়েছে অস্কিউলামে, যেটা কিনা ওপেন হয়েছে স্পঞ্জোসিলে। ঠিক আছে, এবার এখান থেকে যখন ওয়াটার কারেন্ট এইভাবে এই ক্যানেলের থ্রুতে, ফার্স্টে অস্টিয়া এবং তারপরে এই ক্যানেলের থ্রুতে স্পঞ্জোসিলে পৌঁছাচ্ছে, ঠিক এই মুভমেন্টের সময় কি হয়, এই মুভমেন্টের সময় এর মধ্যে থাকা, মানে ওয়াটারের মধ্যে থাকা ফুড পার্টিকেলস, সেগুলো সেল নিয়ে নেয়, সেল আপটেক করে নেয়। ঠিক আছে, এবং সেল যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো তৈরি করেছিল সেগুলো ওয়াটারে মিশিয়ে দেয় এইভাবে। বুঝতে পারলে? তাহলে যখন ওয়াটার কারেন্ট অস্টিয়া থেকে এবং এই ওয়াটার ক্যানেলের থ্রুতে তোমার স্পঞ্জোসিল অবধি পৌঁছায়, মানে যখন মুভ করছে ওয়াটার ক্যানেলের মধ্যে থেকে, তখন ওয়াটার কারেন্টের মধ্যে থাকা ফুড পার্টিকেলস সেল অ্যাবজর্ব করে নেয়, এবং সেল যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো তৈরি করেছিল, এক্সক্রিটারি মেটেরিয়ালগুলো তৈরি করেছিল, সেগুলো এই ওয়াটার কারেন্টের মধ্যে মিশিয়ে দেয়। এবং তারপরে কি হয়, যে এক্সক্রিটারি মেটেরিয়াল যুক্ত ওয়াটার কারেন্ট এসে পৌঁছায় স্পঞ্জোসিলে, এবং তারপরে তারা অস্কিউলামের থ্রুতে বাইরে বেরিয়ে যায়। এটাই হচ্ছে টোটাল ওয়াটার ক্যানেল সিস্টেম, যেটা কিনা সার্কুলেটরি সিস্টেম ইন দ্য পরিফেরা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেলো তোমার ওয়াটার ক্যানেল সিস্টেম। এবারে জেনারেলি ওয়াটার ক্যানেল সিস্টেমকে তিনটে ভাগে ভাগ করা যায়, এর কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে, মানে ওয়াটার ক্যানেল সিস্টেমটা কতটা কমপ্লেক্স তার উপরে ডিপেন্ড করে এটাকে তিন ভাগে ভাগ করা যায়। দেখো তিনটে ভাগ কী কী। ফার্স্ট হচ্ছে কি এসকন টাইপ ওয়াটার ক্যানেল সিস্টেম, এসকন টাইপ। ঠিক আছে, এসকন টাইপ ওয়াটার ক্যানেল সিস্টেম। এসকন টাইপ ওয়াটার ক্যানেল সিস্টেমে কী হয়, যে ইট ইজ দ্য সিম্পলেস্ট ওয়াটার ক্যানেল সিস্টেম, ইট ইজ দ্য সিম্পলেস্ট ওয়াটার ক্যানেল সিস্টেম। এখানে কি দেখা যায়, যে এদের বডি ওয়ালে, মানে এই এরিয়াটায় না, এই এরিয়াটার মধ্যে কোনো ফোল্ডিং দেখতে পাওয়া যায় না। এই এরিয়াটা একদম সিম্পল ডিরেক্ট ক্যানেল,
যে অস্টিয়া ডিরেক্ট একটা ক্যানেল এবং তারপর স্পঞ্জোসেল, ঠিক আছে। তাহলে ওয়াটার এন্টার্স ফ্রম দ্য অস্টিয়া ডিরেক্টলি ইন্টু দ্য স্পঞ্জোসেল, নো ফোল্ডিং ইন দ্য ওয়ালস। তাহলে যেহেতু কোনো ফোল্ড বডি ওয়ালের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না, তো এটা একদম সিম্পলেস্ট, ঠিক আছে। অস্টিয়া থেকে ডিরেক্টলি ক্যানেলের থ্রুতে কী হচ্ছে, যে ওয়াটার স্পঞ্জোসেলের মধ্যে ঢুকে যাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাসকন টাইপ ওয়াটার ক্যানেল সিস্টেম উইচ ইজ দ্য সিম্পলেস্ট ওয়াটার ক্যানেল সিস্টেম, ওকে। এবং এটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এক্সাম্পল হচ্ছে লিউকোসোলেনিয়া নামক যে পরিফেরা, তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। তাহলে এক্সাম্পল হচ্ছে লিউকোসোলেনিয়া, লিউকোসোলেনিয়া, লিউকোসোলেনিয়া এসপি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাসকন টাইপের এক্সাম্পল। এরপরে দেখো অ্যাসকন টাইপের পরে যেটা হচ্ছে কি আছে, অ্যাসকন টাইপের পরে হচ্ছে সাইকন টাইপ, সাইকন টাইপ। তাহলে সাইকন টাইপ হচ্ছে কি না, এটা হচ্ছে গিয়ে মোর কমপ্লেক্স দেন দ্য অ্যাসকন টাইপ, ঠিক আছে। এটা এই সাইকন টাইপের ওয়াটার ক্যানেল সিস্টেম এটা কমপ্লেক্স অ্যাসকন টাইপের থেকে, কারণ এখানে বডি ওয়াল মানে এদের যে বডির যে ওয়াল, এই বডির ওয়ালটা কী হচ্ছে না, কিছুটা ফোল্ডিং দেখাচ্ছে। তাই অস্টিয়া ডিরেক্টলি অস্কিউলামে গিয়ে ওপেন হচ্ছে না, অস্টিয়া ডিরেক্টলি স্পঞ্জোসিলে গিয়ে ওপেন হচ্ছে না। অস্টিয়া থেকে কী তৈরি হয়েছে না, কিছু ওয়াটার ক্যানেল তৈরি হয়েছে এবং সেটা বিভিন্ন ঘুর পথে আলটিমেটলি গিয়ে স্পঞ্জোসিলে ওপেন হচ্ছে। তাহলে এখানে কিছুটা বডি ফোল্ডেড, এবং যেহেতু কিছুটা বডি ফোল্ডেড তাই ওয়াটার কারেন্ট ডিরেক্টলি অস্টিয়া থেকে বডি ক্যাভিটির মধ্যে যায় না, ঠিক আছে। তার মানে কি, ওয়াটার কারেন্ট অস্টিয়া থেকে ওয়াটার ক্যানেলের থ্রুতে কিছুটা ঘুর পথে তারপরে গিয়ে স্পঞ্জোসিলে পৌঁছায়, বুঝতে পারলে। তাহলে এদের ক্ষেত্রে এটা হচ্ছে কি না, কমপ্লেক্স আরে মোর কমপ্লেক্স অ্যান্ড দ্য অ্যাসকন টাইপ, ঠিক আছে। তার সাইকন টাইপ হচ্ছে মোর কমপ্লেক্স অ্যান্ড দ্য অ্যাসকন টাইপ, যেখানে বডি ওয়াল ইজ ফোল্ডেড, ওকে। তাহলে সাইকন টাইপের ক্ষেত্রে কি দেখা যায়, বডি ওয়াল ইজ ফোল্ডেড, সাইকন টাইপের ক্ষেত্রে দেখা যাচ্ছে বডি ওয়াল ইজ ফোল্ডেড, এবং দ্যাট ইজ ওয়াই ওয়াটার ডাজ নট এন্টার্স ইনটু দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি ডিরেক্টলি, বুঝতে পারলে। এখানে কিন্তু ওয়াটার ডিরেক্টলি স্পঞ্জোসিল ক্যাভিটিতে পৌঁছায় না, বোঝা গেল। কারণ এখানে বডি ওয়াল কিছুটা ফোল্ড তৈরি করেছে, তার ফলে ওয়াটার কি হয়, ছোটো ছোটো কিছু রেডিয়াল ক্যানেলসের থ্রুতে তারপরে গিয়ে স্পঞ্জোসিলে পৌঁছায়। তাহলে ফার্স্টে অস্টিয়া থেকে তারপরে যে ওয়াটার ক্যানেল, রেডিয়াল ওয়াটার ক্যানেলের থ্রুতে, এবং আলটিমেটলি রেডিয়াল ওয়াটার ক্যানেলগুলো কিসে গিয়ে ওপেন হয়েছে না, স্পঞ্জোসিলে গিয়ে ওপেন হয়েছে। তাহলে এইটা হচ্ছে সাইকন টাইপ। সাইকন টাইপের এক্সাম্পল হচ্ছে কি, সাইকন টাইপের এক্সাম্পল হচ্ছে স্কাইফা, ঠিক আছে। সাইকন টাইপের পরে যেটা হচ্ছে গিয়ে মোস্ট কমপ্লেক্স ওয়াটার ক্যানেল সিস্টেম, সেটা হচ্ছে লিউকন টাইপ ওয়াটার ক্যানেল সিস্টেম। ইট ইজ মোস্ট কমপ্লেক্স ওয়াটার ক্যানেল সিস্টেম, ঠিক আছে, এবং মোস্ট অ্যাডভান্স বলা যেতে পারে। যেহেতু মোস্ট কমপ্লেক্স তাই অবভিয়াসলি ইট ইজ মোস্ট অ্যাডভান্স, ওকে। দেখো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ওয়াটার তো ডিরেক্টলি পৌঁছাই না অস্ট্রিয়া থেকে স্পঞ্জোসিলে, এখানে ওয়াটার কারেন্ট অনেকটা পথে ঘুরে ফার্স্টে অস্ট্রিয়া থেকে ঢোকে এবং তারপরে অনেকটা ঘুরে তারপরে গিয়ে আলটিমেটলি স্পঞ্জোসিলে পৌঁছায়, বোঝা গেল। তাহলে এখানে আমরা এই ওয়াটারের মুভমেন্টের যে পাথওয়েটা, সেই পাথওয়েটা একটুখানি এখানে আমরা লিখে নেব। হ্যাঁ, এই পাথওয়েটা তোমরা একটু নোট করে নাও যে ওয়াটার কীভাবে যায়। তাহলে ওয়াটার তো ফার্স্টে থ্রু ডার্মাল অস্ট্রিয়া বা একদম বডি সারফেসে থাকা অস্ট্রিয়ার থ্রুতে কী হয় না, বডির মধ্যে প্রবেশ করে। তাহলে ওয়াটার এন্টার্স থ্রু ডার্মাল অস্ট্রিয়া, তাহলে ওয়াটার এই ডার্মাল অস্ট্রিয়ার থ্রুতে বডিতে প্রবেশ করে। তারপরে কি হয়, ডার্মাল অস্ট্রিয়া থেকে কিছু ছোটো ছোটো ক্যানেল থাকছে, ডার্মাল অস্ট্রিয়া কিছু ছোটো ছোটো ক্যানেলে গিয়ে ওপেন হয়েছে, ছোটো ছোটো টানেলে গিয়ে ওপেন হয়েছে, যেটাকে বলা হয় ইনকারেন্ট ক্যানেল, ঠিক আছে, ইনকারেন্ট ক্যানেল। এরপরে দেখো ইনকারেন্ট ক্যানেল থেকে এই ডার্মাল ফার্স্টে কি হচ্ছে, একটা ছোটো পোর ডার্মাল অস্ট্রিয়া, তারপরে সেটা কোথায় যাচ্ছে, একটা ছোটো ক্যানেলে যাচ্ছে ইনকারেন্ট ক্যানেল, তারপরে সেটা চলে যাচ্ছে একটা ছোটো চেম্বারে, ঠিক আছে। তাহলে সেই চেম্বারটাকে বলা হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার। তাহলে ইনকারেন্ট ক্যানেল থেকে ওয়াটার চলে যাচ্ছে একটা ছোটো চেম্বারে, যাকে বলা হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার, ঠিক আছে, ফ্ল্যাজেলেটেড চেম্বার। তারপরে সেখান থেকে ওয়াটার আবার একটা ক্যানেলে প্রবেশ করছে, দ্যাট ইজ দ্য আউটকারেন্ট ক্যানেল। এবং এই আউটকারেন্ট ক্যানেলের থ্রুতে, মানে আউটকারেন্ট ক্যানেলটা গিয়ে আলটিমেটলি ওপেন হয়েছে কোথায়
বডি ক্যাভিটি বা স্পঞ্জোসিলে, স্পঞ্জোসিল, ঠিক আছে। তার মানে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, যে ওয়াটার কিন্তু ডিরেক্টলি অস্টিয়া থেকে স্পঞ্জোসিলে পৌঁছাতে পারছে না, কারণ এদের বডি ওয়াল ইজ হাইলি ফোল্ডেড। বডি ওয়ালটা কী হচ্ছে না, হাইলি ফোল্ডেড অ্যান্ড কমপ্লেক্স। সেই জন্য এদের বডি ওয়ালের মধ্যে কিছু চেম্বার এবং কিছু ক্যানেলস, ভেরি কমপ্লেক্স ক্যানেলস তৈরি হয়েছে। তাই ওয়াটার ফার্স্টে অস্ট্রিয়া থেকে ঢুকছে, তারপরে ইনকারেন্ট ক্যানেলে যাচ্ছে, সেখান থেকে সে ফ্ল্যাজেলেটেড চেম্বার নামে কিছু চেম্বারে কিছুক্ষণ স্টে করছে, সেখান থেকে সে আউটকারেন্ট ক্যানেলে যাচ্ছে এবং তারপরে স্পঞ্জোসিলে পৌঁছাচ্ছে। এবং যেহেতু এদের ক্ষেত্রে ফোল্ডেড এবং ব্রাঞ্চড বডি ওয়াল দেখতে পাওয়া যায়, সেই জন্য কী হচ্ছে, এদের স্পঞ্জোসিল ক্যাভিটিটাও কিন্তু অনেকটা সরু হয়ে গেছে। তাই যাদের অ্যাডভান্স লিউকন টাইপ যে তোমার ওয়াটার ক্যানেল সিস্টেম দেখতে পাই আমরা, সেক্ষেত্রে দেখা যায় যে স্পঞ্জোসিল ক্যাভিটিও কিন্তু বেশ কিছুটা ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে, ঠিক আছে। এবং দেখো এখানে যেহেতু ইনকারেন্ট ক্যানেল রয়েছে, ফ্ল্যাজেলেটেড চেম্বার রয়েছে, আউটকারেন্ট ক্যানেল রয়েছে, তাই ওয়াটার কিন্তু কিছুক্ষণ স্টে করে বডি ওয়ালের মধ্যে। ওয়াটার অস্ট্রিয়া থেকে ডিরেক্টলি স্পঞ্জোসিলে পৌঁছায় না, ওয়াটার রাদার বডি ওয়ালের মধ্যে কিছুক্ষণ স্টে করে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। যেহেতু ওয়াটার স্টে করছে, তাই এক্ষেত্রে কী হচ্ছে, যে আমরা দেখিয়েছিলাম যে মুভমেন্ট হচ্ছে ফুড পার্টিকেলসের বা নিউট্রিয়েন্টসের ফ্রম ওয়াটার টু দ্য সেলস, এই মুভমেন্টটা বেশি ভালো হবে, কারণ ওয়াটার অনেকক্ষণ স্টে করছে। ওয়াটার স্টে করছে বলে মুভমেন্টটা ভালো হচ্ছে, বুঝতে পারলে। এবং তারপর আমরা যেটা দেখেছিলাম যে সেল থেকে তোমার যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো ওয়াটারে ঢুকছিল, সেটাও তো ভালো হবে, সেটাও তো কিছুটা প্রলংড টাইম পাচ্ছে বলে ভালো করে মুভ করতে পারবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স দিকটা আর কি, যেহেতু ওয়াটার খানিকক্ষণ স্টে করছে বডি ওয়ালের মধ্যে, তাই ওয়াটারের থ্রুতে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে পারো বা নিউট্রিয়েন্টসের এক্সচেঞ্জ বলতে পারো কিংবা ওয়েস্ট মেটেরিয়ালের এক্সচেঞ্জ, সেগুলো কিন্তু এনহ্যান্সড হচ্ছে, বুঝে গেল। তাহলে এইটা লিউকন টাইপের যে ওয়াটার ক্যানেল সিস্টেম, ইট ইজ মোস্ট অ্যাডভান্সড এবং মোস্ট কমপ্লেক্স টাইপ অফ ওয়াটার ক্যানেল সিস্টেম। এবং এটার এক্সাম্পল কি, স্পঞ্জিলা। এক্সাম্পল কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, স্পঞ্জিলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। লিউকন টাইপের যে ওয়াটার ক্যানেল সিস্টেম, এটা স্পঞ্জিলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার ওয়াটার ক্যানেল সিস্টেমের তাহলে ফাংশনটা কি? ওয়াটার ক্যানেল সিস্টেম হচ্ছে গিয়ে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে একটা সার্কুলেটরি সিস্টেম, তাই না? এটার ফাংশনটা কি তাহলে? ফার্স্ট হচ্ছে ফুড ট্রান্সপোর্টেশন। তাহলে ওয়াটারের মধ্যে যে ফুড পার্টিকেলস থাকছে, সেই ফুড পার্টিকেলস ওয়াটার কারেন্টের থ্রুতে ঢুকছে, টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই ফুড পার্টিকেলসকে যে স্পঞ্জের যে সেল, তারা আপটেক করে নিচ্ছে। তাহলে ফুড ট্রান্সপোর্টেশন, ওকে। ফার্স্ট পয়েন্ট তো এইটা ওয়াটার ক্যানেল সিস্টেমের ফাংশন। সেকেন্ড কাজ হচ্ছে কি, রেসপিরেটরি এক্সচেঞ্জ, তার মানে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে ওয়াটারের মধ্যেই অক্সিজেন মিশে আছে, তাহলে ওয়াটার থেকে অক্সিজেন নিচ্ছে এবং বডিতে তৈরি হওয়া মানে সেলে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড ওয়াটারেই মিশিয়ে দিচ্ছে। তাহলে এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জও হচ্ছে, বা রেসপিরেটরি এক্সচেঞ্জও বলা যেতে পারে। রেসপিরেটরি এক্সচেঞ্জ। এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে রিমুভাল অফ এক্সক্রিটারি ওয়েস্ট, যেটা আমি বললাম যে তাদের সেল মানে পরিফেরার সেল যে মেটাবলিক ওয়েস্টটা তৈরি করছে, সেটা আবার সে ওয়াটারেই মিশিয়ে দিচ্ছে। তাহলে রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট বলা যেতে পারে, বা এক্সক্রিটারি ওয়েস্টও বলতে পারো। তাহলে রিমুভাল অফ এক্সক্রিটারি ওয়েস্ট। excretory waste materials. Okay, so these are the functions of the water canal system in porifera, right? তাহলে আমরা পরিফেরার যে সার্কুলেটরি সিস্টেম বা ওয়াটার ক্যানেল সিস্টেম, সেটা আমরা দেখলাম। এবারে যেটা দেখবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো যে আমরা এতক্ষণ ধরে বলছি যে পরিফেরার ক্ষেত্রে কী হয় না, ডিভিশন অফ লেবার ভেরি কম, খুবই সামান্য ডিভিশন অফ লেবার দেখতে পাওয়া যায়। এই সামান্য ডিভিশন অফ লেবার কার দ্বারা দেখতে পাওয়া যায়? পরিফেরার মধ্যে কিছু স্পেশালাইজড সেলস, কিছু স্পেশালাইজড মানে হাইলি স্পেশালাইজড, আলাদা একদম ফাংশন করছে এমন কিছু নয়, এমন কোনো সেল নয়। কিছু স্পেশালাইজড, একটু আলাদা, একটু ডিস্টিংগুইশড কিছু সেল দেখতে পাওয়া যায়, যেটা কিনা ক্যারেক্টারিস্টিক সেলস অফ পরিফেরা। মানে এই ধরনের সেলস একমাত্র পরিফেরার মধ্যেই থাকে। তার নাম হচ্ছে কলার সেল বা কোয়ানোসাইটিক সেল, ঠিক আছে? তাহলে এই কলার সেল বা কোয়ানোসাইটিক সেল, দে আর ক্যারেক্টারিস্টিক সেলস অনলি প্রেজেন্ট ইন দ্য পরিফেরা, ঠিক আছে? অ্যান্ড দে শো পার্শিয়াল ডিভিশন অফ লেবার। তাহলে কিছুটা ডিভিশন অফ লেবার এই কোয়ানোসাইটিক সেলস বা কলার সেলসরা দেখায়, ঠিক আছে? তো দেখো কলার সেলস বা কোয়ানোসাইটিক সেলস,
এই কলার সেলস বা কোয়ানোসাইটিক সেলস কারা? এরা অ্যাকচুয়ালি স্পেশালাইজড টাইপ অফ সেলস দ্যাট ইজ অনলি প্রেজেন্ট ইন পরিফেরা। তাহলে এটাকে বলা যেতে পারে ক্যারেক্টারিস্টিক সেলস, ক্যারেক্টারিস্টিক সেলস অফ পরিফেরা, কারণ এরা একমাত্র পরিফেরাতেই থাকে, ঠিক আছে। অ্যান্ড দে শো পার্শিয়াল ডিভিশন অফ লেবার, দে শো পার্শিয়াল ডিভিশন অফ লেবার। তাহলে এই কলার সেলস বা কোনোসাইটিক সেলস কোথায় থাকে? এরা জেনারেলি তোমার স্পঞ্জোসিল ক্যাভিটিতে থাকে, মানে স্পঞ্জোসিল ক্যাভিটির মধ্যে নয়, স্পঞ্জোসিল ক্যাভিটির যে লাইনিং সেখানে থাকে, এবং আমরা যে দেখেছিলাম ক্যানেলসগুলো, সেই ক্যানেলসগুলোর যে লাইনিং সেখানে থাকে। মানে ধরো আমরা একটা এক্সাম্পল ধরছি, যে ধরো এটা হচ্ছে কি একটা পরিফেরার ক্রস সেকশন, ওকে, এটা ধরো একটা পরিফেরার ক্রস সেকশন। এটা একটা পরিফেরার ক্রস সেকশন। তাহলে পরিফেরার ক্রস সেকশন আমরা কি দেখতে পাচ্ছি? যেখানে কিছু এরকম অস্টিয়া রয়েছে, বাইরের দিকে পোর্স, এবং এই পোর্সগুলোর থ্রুতে আলটিমেটলি সেটা কিছু ওপেন হয়েছে, স্পঞ্জোসিলে ওপেন হয়েছে। এবারে এই যে পোর্সগুলো যখন স্পঞ্জোসিলে ওপেন হয়েছে থ্রু ফিউ ক্যানেলস, এবং এই ক্যানেলের গায়ে এইখানে যে সেলগুলো আছে না, এই সেলগুলো হচ্ছে কোয়ানোসাইটিক সেল বা কলার সেল। ক্যানেলের গায়ে গায়ে যে সেলগুলো লেগে রয়েছে সেগুলো হচ্ছে কোয়ানোসাইটিক সেল বা কলার সেল। বা বলতে পারো যে তোমার স্পঞ্জোসিল ক্যাভিটি, এই যে স্পঞ্জোসিল ক্যাভিটি, এটা হচ্ছে স্পঞ্জোসিল ক্যাভিটি, তাই তো স্পঞ্জোসিল ক্যাভিটি। স্পঞ্জোসিল ক্যাভিটির যে লাইনিং এখানে যে সেলগুলো রয়েছে এগুলো হচ্ছে কোয়ানোসাইটিক সেল বা কলার সেল। তাহলে স্পঞ্জোসিলের লাইনিংয়ে থাকছে এবং ক্যানেল সেল লাইনিংয়ে থাকছে কি কোয়ানোসাইটিক সেলস বা কলার সেলস। ওকে, তাহলে কলার সেলস আর কোয়ানোসাইটিক সেলস লাইন দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি অ্যান্ড দ্য ক্যানেলস। তাহলে দে লাইন দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি অ্যান্ড ক্যানেলস। ওকে, সো ক্যানেলসগুলোকে এবং স্পঞ্জোসিল ক্যাভিটিগুলোকে লাইন করছে কারা? এই কোয়ানোসাইটিক সেলস বা কলার সেলস। এবার দেখো কোয়ানোসাইটিক সেলস বা কলার সেলস এদের কাজটা কি, তাহলে এবার আমরা দেখি। তার আগে একটুখানি দেখে নিই যে এদের স্ট্রাকচার, বিশেষ কিছু স্ট্রাকচার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং এদেরকে কলার সেলই বা কেন বলা হয়? কারণ এদের এই যে সেল, এদের সেলুলার স্ট্রাকচারে একটা কলারের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তাহলে এদের জেনারেলি সেলটা এরকম, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটি যে ফ্ল্যাজেলেটেড সেল, তার মানে কি এর একটা ফ্ল্যাজেলা থাকছে এরকম। দাঁড়াও একটু, এক সেকেন্ড। ওকে, তাহলে এদের এরকম একটা ফ্ল্যাজেলা রয়েছে, এবং এই ফ্ল্যাজেলাকে ঘিরে একটা কলারের মতো স্ট্রাকচার এখানে দেখতে পাওয়া যায় এরকম। এবং ফ্ল্যাজেলাকে ঘিরে থাকা এই কলারের মতো স্ট্রাকচারটা কী করে না, ফুড পার্টিকেলসকে ট্র্যাপ করতে হেল্প করে, ফুড পার্টিকেলসকে এনগালফ করতে কি হেল্প করে। তাহলে এইভাবে একটা কলারের মতো স্ট্রাকচার এদের সেলে দেখতে পাওয়া যায়। এবং যেহেতু এই কলারের মতো স্ট্রাকচার এদের সেলে দেখতে পাওয়া যায়, তাই এই ধরনের এই সেলগুলোকে কী বলে? কলার সেলস। ওকে, এবারে কলার সেলের কাজটা কি দেখুন। কলার সেলের মেইন কাজটা হচ্ছে এরা ফুড পার্টিকেলকে অ্যাবজর্ব করে ফ্রম দ্য ওয়াটার কারেন্ট দ্যাট এন্টার্স ইন্টু দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি অ্যান্ড ইন্টু দ্য ক্যানেলস থ্রু দ্য অস্টিয়া। তাহলে অস্টিয়া থেকে ক্যানেলসের মধ্যে যাচ্ছে ওয়াটার কারেন্ট এবং তারপরে ফের স্পঞ্জোসিল ক্যাভিটিতে যাচ্ছে। তো এই ক্যানেলসের চারপাশেই ফ্ল্যাজেলা নিয়ে কে বসে আছে? কলার সেলস বসে আছে। এবং যখনই ক্যানেলসের মধ্যে দিয়ে ওয়াটার কারেন্ট যাচ্ছে তখনই সেই ওয়াটার কারেন্টের মধ্যে থাকা ফুড পার্টিকেলসগুলোকে এই কলার সেলসগুলো কী করছে? টুক করে ধরে নিচ্ছে, টুক করে ধরে এনগালফ করে নিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কিসের থ্রুতে ধরছে? এই ধরার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে কে করছে? ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা অ্যাকচুয়ালি ট্র্যাপ দ্য ফুড পার্টিকেল। মানে ধরে নাও এখানে একটা ফুড পার্টিকেল থাকবে এরকমভাবে ফুড পার্টিকেলগুলো রয়েছে, এরকমভাবে ফুড পার্টিকেলগুলো রয়েছে ওয়াটারের মধ্যে। ফ্ল্যাজেলা কী করছে? এই ফুড পার্টিকেল একটাকে কী করছে না, ট্র্যাপ করে নিচ্ছে। ট্র্যাপ করে এরকমভাবে কলারের মধ্যে ট্র্যাপ করে নিচ্ছে, কলারের মধ্যে এটাকে আটকে নিচ্ছে। এবং তারপরে আলটিমেটলি কী হয় না, ফুড পার্টিকেলটা সেলের মধ্যে একটা ভ্যাকিউলের মধ্যে গিয়ে ভ্যাকিউলার ফর্মে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা কী বলছি? ফুড ভ্যাকিউল। ঠিক আছে, ফুড পার্টিকেল। তাহলে এটা হচ্ছে ফুড ভ্যাকিউল, যেটা সেলের মধ্যে আমরা দেখতে পাই। এটা হচ্ছে কি? ফুড ভ্যাকিউল।
ফুড ভ্যাকুল, আর এগুলো কি ফুড পার্টিকেলস, আর এটা হচ্ছে কলার, আর এটা হচ্ছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা কি করছে, ট্র্যাপস দ্য ফুড পার্টিকেলস। ওকে, তাহলে ফ্লাজেলা ট্র্যাপ করছে ফুড পার্টিকেলকে, এবং তারপরে সেই ফুড পার্টিকেলটা সেলের মধ্যে ইনসাইড এ ভ্যাকুয়াল এটা প্রবেশ মানে সেলের মধ্যে একটা ভ্যাকুলার ফর্মে এটা প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে একটা ভ্যাকুলার মধ্যে ফুড পার্টিকেলটা থাকছে, এবং এই ভ্যাকুয়ালটাকে কি বলে, ফুড ভ্যাকুয়াল। এবং এই ফুড ভ্যাকুয়ালের মধ্যে কি হয়, ইন্ট্রাসেলুলার ডাইজেশন হয়, ইন্ট্রাসেলুলার ডাইজেশন অফ ফুড ইনসাইড দ্য সেল। তাহলে যেহেতু সেলের ভ্যাকুয়ালের মধ্যে ফুড পার্টিকেলটা প্রবেশ করছে এবং এই ভ্যাকুয়ালের মধ্যেই ফুড পার্টিকেলটা ডাইজেশন হচ্ছে, তাই এই ধরনের ডাইজেশনকে আমরা কী বলবো, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, মানে সেলের মধ্যেই ডাইজেশন হচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি না কলার সেলের কাজ। তাহলে ফার্স্টে আরেকবার দেখো বলছি যে কলার সেল হচ্ছে কি না ক্যারেক্টারিস্টিক সেলস অফ দ্য পরিফেরা, যেটা কিনা একমাত্র পরিফেরার বডিতেই দেখতে পাওয়া যায়। দে আর ফ্ল্যাজেলেটেড সেল অ্যান্ড দে লাইন দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি অ্যান্ড দ্য ক্যানেলস থ্রু হুইচ দ্য অস্টিয়া ওপেন্স ইন্টু দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি। এবারে যখন ওয়াটার কারেন্ট এই ক্যানেলসের থ্রুতে এবং স্পঞ্জোসিল ক্যাভিটির থ্রুতে পাস করে, তখন এই কলার সেলসগুলো এই ওয়াটার কারেন্টের মধ্যে থাকা ফুড পার্টিকেলসগুলোকে ট্র্যাপ করে বাই ইটস ফ্ল্যাজেলা অ্যান্ড ট্র্যাপ ইনসাইড দ্য সেল ইনসাইড এ ভ্যাকুয়াল কল্ড ফুড ভ্যাকুয়াল। এবং এই ফুড ভ্যাকুয়ালের মধ্যে কী হয় না, ফুড পার্টিকেলসগুলো ডাইজেশন হয়। দ্যাট ইজ ওয়াই দিস টাইপ অফ ডাইজেশন ইজ কল্ড ইন্ট্রাসেলুলার ডাইজেশন, মানে ডাইজেশনটা হচ্ছে সেলের মধ্যে, ঠিক আছে, সেলের বাইরে নয়। তাহলে এইটা হয়ে গেল কলার সেলস বা কোয়ানোসিটিক সেলস। এরপরে দেখো যে এই যে স্পঞ্জি স্ট্রাকচারটা, এই যে স্পঞ্জের বডিটা, এটাকে সাপোর্ট দেওয়ার জন্যও কিছু তোমার ম্যাটেরিয়ালস বা কিছু তোমার বলতে পারো যে স্কেলেটন থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় স্পঞ্জের বোনস। জেনারেলি স্পঞ্জে আমাদের মতো বোনস থাকে না, কিন্তু কিছু এমন মেটেরিয়ালস থাকে, কিছু এমন মলিকিউলস থাকে যেটা স্পঞ্জকে কী করে না সাপোর্ট দেয়, স্পঞ্জের বডিকে সাপোর্ট দেয়, স্কেলেটালের মতো করে সাপোর্ট দেয়। এই যে মলিকিউলস, এটাকে বলা হয় স্পঞ্জিন ফাইবার অর স্পিকিউল, ঠিক আছে, স্পঞ্জিন ফাইবার অর স্পিকিউলস, ঠিক আছে। এই স্পঞ্জিন ফাইবারস অর স্পিকিউলস কী করছে না, প্রোভাইড দ্য স্কেলেটাল সাপোর্ট টু দ্য স্পঞ্জ, ঠিক আছে, প্রোভাইড স্কেলেটাল সাপোর্ট টু স্পঞ্জ। ওকে, স্পঞ্জকে স্কেলেটাল সাপোর্ট প্রোভাইড করছে। এই স্পঞ্জেন ফাইবার্স বা স্পিকিউলসগুলো আসলে কিসের দ্বারা তৈরি, দে আর মেড আপ অফ সিলিকন অর ক্যালসিয়াম। ওকে, মানে এরা আসলে সিলিকন বা ক্যালসিয়ামের মলিকিউলস, সিলিকন বা ক্যালসিয়ামের ক্রিস্টাল বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে দে আর মেড আপ অফ সিলিকন অ্যান্ড ক্যালসিয়াম। তাহলে স্পঞ্জিন ফাইবার আর স্পিকিউল কি, মেড আপ অফ silicon or calcium. Okay, so they provide the skeletal support to the sponge. They are called spongin fiber or spicule. এরপরে দেখো রিপ্রোডাকশান, স্পঞ্জের রিপ্রোডাকশান কেমনভাবে হয়। ফার্স্ট পয়েন্ট তো হচ্ছে যে স্পঞ্জ হচ্ছে ইউনিসেক্সুয়াল। স্পঞ্জ হচ্ছে কি, ইউনিসেক্সুয়াল মানে কি, যে একটা স্পঞ্জের মধ্যেই বোথ ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট কী হয়, প্রডিউস হয়। তাহলে দেয়ার সেক্সেস আর নট সেপারেটেড, সেক্সেস কিন্তু সেপারেটেড নয়, এবং এই ধরনের অর্গানিজমকে বলা হয় হার্মাফ্রোডাইট অর্গানিজম, ঠিক আছে, হার্মাফ্রোডাইট অর্গানিজম। তাহলে দে আর হার্মাফ্রোডাইট অর্গানিজম বিকজ দেয়ার সেক্সেস আর নট সেপারেটেড। এবং সেক্সেস সেপারেটেড নয় মানে কি, যে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, দ্যাট মিনস স্পার্ম অ্যান্ড এগস আর প্রডিউসড বাই এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। তার মানে কি, যে মেল and female gametes are produced by a single individual, মানে একটা সিঙ্গেল পরিফেরাই মেল এবং ফিমেল গ্যামেট দুটোকেই তৈরি করতে পারে, ইন্ডিভিজুয়াল। ওকে, এরপরে দেখো যে এটা হয়ে গেল তো এদের কী হয়ে গেল না, এটা হয়ে গেল এদের সেক্সুয়াল রিপ্রোডাকশান। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, যে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি কী করছে না, মেল এবং ফিমেল গ্যামেট প্রডিউস করছে।
এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে ফার্টিলাইজেশনটা হয় না, ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, মানে বডির মধ্যেই ফার্টিলাইজেশন হয়, বডির বাইরে ফার্টিলাইজেশন হয় না। তাহলে এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা কেমন? ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কেমন? ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশানে কী হচ্ছে না, ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়। আর এখানে আমি যেটা বললাম যে এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে একটা স্পঞ্জের মধ্যেই দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে গ্যামেট কে তৈরি করে। এখানে এক্ষেত্রে দেখা যায় যে গ্যামেট কিছু স্পেসিফিক সেলসই এদের ক্ষেত্রে তৈরি করে। এই গ্যামেট ফর্মিং সেলসকে বলা হয় আর্কিওসাইটস। ঠিক আছে, আর্কিওসাইটস। আর্কিওসাইটস কী করে? প্রডিউস gametes. Archaeocytes produce gametes. So this is another important point, যে gamete producing cells in the sponges are archaeocytes. ওকে, এরপরে দেখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা যদি আমরা দেখি যে স্পঞ্জের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়। তো ফার্স্ট পয়েন্ট তো এটা যে স্পঞ্জেস শো গ্রেট পাওয়ার অফ রিজেনারেশন, মানে স্পঞ্জ যদি কতগুলো ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায় তাহলে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট কী হবে না, আবার নতুন করে স্পঞ্জের বডি তৈরি করবে। তার মানে কি যে এদের ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং স্পঞ্জেস শো গ্রেট পাওয়ার অফ রিজেনারেশন। তাহলে এখানে কি দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে গ্রেট পাওয়ার অফ রিজেনারেশন দেখতে পাওয়া যায়। রিজেনারেশন মানে কি, যে ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট থেকে আবার নতুন করে স্পঞ্জের বডি তৈরি হওয়া, এই পদ্ধতিটাকেই বলছে রিজেনারেশন। তাছাড়া এরা বার্ডিংয়ের মাধ্যমেও কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান করে থাকে। তাহলে এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান ফার্স্টলি তো বাই ফ্র্যাগমেন্টেশন হলো, এবং সেকেন্ডলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান দেখো আর কীভাবে সম্ভব, আদার দেন ফ্র্যাগমেন্টেশন। এখানে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইন্টারনাল বার্ডিং। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনাল বার্ডিং কিন্তু সবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। হাইড্রার ক্ষেত্রে এক্সটার্নাল বার্ডিং দেখতে পাওয়া যায়, কিন্তু একমাত্র এই স্পঞ্জের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল বার্ডিংয়ের আরেকটা নাম হচ্ছে গেমিউল ফর্মেশন। মানে এদের বডির একটা ছোট্ট পার্ট, একটা ছোট্ট বার্ড বা তোমার কুঁড়িতে পরিণত হয়। ঠিক আছে, যেটা বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার একটা নতুন স্পঞ্জ তৈরি করে। এই যে বার্ডটা তৈরি হচ্ছে এটা জেনারেলি এক্সটার্নালে তৈরি হয়, বডির বাইরে তৈরি হয় অন্যান্য অর্গানিজমদের ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে এটা বডির মধ্যেই তৈরি হয়। তাই এই ধরনের বার্ডিংকে কী বলছি, ইন্টারনাল বার্ডিং বা গেমিউল ফর্মেশন। ওকে, তাহলে গেমিউল ফর্মেশন বা ইন্টারনাল বার্ডিং হচ্ছে দ্য মিনস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান ইন পরিফেরা অর স্পঞ্জ। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান। এরপরে দেখো যে এদের ক্ষেত্রে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে এবং দুটো গ্যামেট ফার্টিলাইজ করছে, ফার্টিলাইজেশনটা কেমন হয় বললাম, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, মানে বডির ভিতরেই ফার্টিলাইজেশন হচ্ছে। বডির ভিতরে ফার্টিলাইজেশন হওয়ার পরে ডিরেক্টলি কিন্তু স্পঞ্জ তৈরি হয় না। তার মানে এদের যে ডেভেলপমেন্ট কেমন, এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট। ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে কি, যে এদের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলে একটা লার্ভাল স্টেজ, একটা লার্ভা প্রোডাকশান দেখতে পাওয়া যায়। তার মানে কি ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট মানে কি, এদের ক্ষেত্রে লার্ভার প্রোডাকশান হয়। তাহলে ফর্মেশন অফ লার্ভা। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছে, লার্ভা তৈরি হয়, মানে দুটো গ্যামেট ফিউজ করে এমন একটা স্ট্রাকচার তৈরি হয় যেটা কিনা স্পঞ্জের থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই স্ট্রাকচারটাই কি আলটিমেটলি কী হবে না তোমার স্পঞ্জে পরিণত হবে। তো এই যে মধ্যবর্তী স্ট্রাকচারটা এটাকেই কী বলা হচ্ছে, লার্ভা। এই লার্ভা হচ্ছে কি না মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য স্পঞ্জ, মানে স্পঞ্জের থেকে এর যে গঠন এটা সম্পূর্ণই আলাদা। এবং এই লার্ভাটা হচ্ছে কি মোটাইল, মানে লার্ভাটা কিন্তু মুভ করতে সক্ষম। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এদের ক্ষেত্রে লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়। এই ধরনের ডেভেলপমেন্ট যেখানে মাঝখানে একটা লার্ভাল স্টেজ তৈরি হয় তাকে বলে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে লার্ভা কি, লার্ভা হচ্ছে ফ্রি সুইমিং, মোটাইল এবং ফ্ল্যাজেলেটেড। ওকে, ফ্ল্যাজেলেটেড কেন, যেহেতু লার্ভা ফ্ল্যাজেলেটেড সেই কারণেই কিন্তু এরা মোটাইল, তার মানে কি এরা ফ্রিলি মুভ করতে পারে, ফ্রিলি সুইম করতে পারে।
বুঝতে পারলে? তাহলে এদের ক্ষেত্রে লার্ভা হচ্ছে ফ্রি সুইমিং, মোটাইল অ্যান্ড ফ্ল্যাজেলেটেড। আর ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে ইন্টারনালি হয়। এবারে দেখো লার্ভার নামটা খুবই ইম্পর্টেন্ট। এদের লার্ভার নাম হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা অ্যান্ড প্যারেনকাইমুলা লার্ভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্ফিব্লাস্টুলা অ্যান্ড প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা এবং প্যারেনকাইমুলা লার্ভা। তাহলে এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট উইথ লার্ভাল ফর্মেশন। দিস লার্ভা আর ফ্রি লিভিং এবং ফ্রি লিভিং নয়, দিস লার্ভার ফ্রি সুইমিং, মোটাইল অ্যান্ড ফ্ল্যাজেলেটেড। লার্ভার মোটাইল অ্যান্ড ফ্ল্যাজেলেটেড। ফ্ল্যাজেলা আছে বলেই কিন্তু এদের লার্ভারা কী করতে পারছে, মুভ করতে পারছে। এইবারে দেখো কিছু এক্সাম্পল আমাদের জানতে হবে। তাহলে এইটা হলো টোটাল অ্যাবাউট দ্য পরিফেরা বা স্পঞ্জ। এবার কিছু এক্সাম্পল আমাদের পরিফেরা সম্পর্কে বা স্পঞ্জ সম্পর্কে দেখতে হবে। এই এক্সাম্পলের মধ্যে কিছু এক্সাম্পল এনসিইআরটিতে দেওয়া রয়েছে এবং বাকি কিছু এক্সাম্পল আমাদের এক্সট্রা এনসিইআরটির বাইরে কিছুটা জানতে হবে। তবে মেনলি এনসিইআরটির মধ্যে থেকেই এক্সাম্পলগুলো থাকে পরীক্ষায়। তো আমরা একবার এনসিইআরটি ধরে দেখে নিই যে পরিফেরা সম্পর্কে কী কী পয়েন্ট আছে। দেখো ফাইলাম পরিফেরা। ওকে, দেখো ফাইলাম পরিফেরা ইজ কমনলি নোন অ্যাজ স্পঞ্জ। এটা হচ্ছে এদের কমন নেম। দে আর জেনারেলি ম্যারাইন, দেখো ম্যারাইন, অ্যান্ড মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল। তাহলে এদের সিমেট্রি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। দিস আর প্রিমিটিভ মাল্টিসেলুলার অর্গানিজম, হ্যাভ এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এদের ক্ষেত্রে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, যেটা আমি বললাম। স্পঞ্জ হ্যাভ এ ওয়াটার ট্রান্সপোর্ট অর ক্যানাল সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে একটা ওয়াটার ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। ওয়াটার এন্টার্স থ্রু মিনিট পোর্স, মিনিট মানে ছোটো ছোটো ছিদ্র, সেটা হচ্ছে অস্টিয়া, through the body wall into a central cavity, central cavity কে বলে স্পঞ্জোসিল। from here it goes out, central cavity থেকে ওয়াটার বাইরে বেরিয়ে যায় through the osculum, বড় একটা পোরের সাহায্যে। this pathway of water transport is helpful in food gathering, respiratory exchange and removal of waste। তার মানে এই ওয়াটার ক্যানাল সিস্টেমের ফাংশনগুলো বলে দিল। ফাংশনগুলো কী কী আছে? ফুড গ্যাদারিং অ্যান্ড ফুড ট্রান্সপোর্টেশন, রেসপিরেটরি এক্সচেঞ্জ অ্যান্ড রিমুভাল অফ ওয়েস্ট মেটেরিয়ালস। তারপরে দেখো কোয়ানোসাইটস অর কলার সেলস লাইন দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি অ্যান্ড দ্য ক্যানেলস। এই কোয়ানোসাইট আমি বললাম এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সেলস অফ দ্য স্পঞ্জ। সো দে লাইন দ্য স্পঞ্জোসিল ক্যাভিটি অ্যান্ড দ্য ক্যানেলস। Digestion is intracellular, very important. Digestion occurs inside the food vacuoles of the coanocyte or collar cells. Now the body is supported by skeleton made up of spicules or spongian fibers. তাহলে এদের যে skeleton that is made up of spicules or spongian fibers that are actually calcium and silicon crystals. Okay. তারপরে দেখো সেক্সেস আর নট সেপারেটেড। তার মানে কি যে একটা স্পঞ্জি দু ধরনের গ্যামেট প্রোডাকশন করতে পারে, তাই এদেরকে বলা হয় হার্মাফ্রোডাইট। ঠিক আছে, হার্মাফ্রোডাইট। তার মানে কি যে এগস অ্যান্ড স্পার্মস আর প্রডিউসড বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল। একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি এগস এবং স্পার্মস প্রোডাকশান করে, তাই এদেরকে কী বলা হচ্ছে? হার্মাফ্রোডাইট, রাইট। তারপরে দেখো স্পঞ্জেস রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাই ফ্র্যাগমেন্টেশন। তাহলে আমি বললাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, কারণ এদের ক্ষেত্রে হাই পাওয়ার অফ রিজেনারেশন দেখতে পাওয়া যায়। অ্যান্ড সেক্সুয়ালি বাই ফর্মেশন অফ গ্যামেটস, সেক্সুয়ালি এরা গ্যামেট প্রোডাকশন করছে। তারপরে দেখো ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, যেটা আমি বললাম যে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। এবং ডেভেলপমেন্ট কি? ইনডাইরেক্ট, হ্যাভিং এ লার্ভাল স্টেজ হুইচ ইজ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য অ্যাডাল্ট। তার মানে কি এদের লার্ভাটা মরফোলজিক্যালি অ্যাডাল্টের থেকে সম্পূর্ণ আলাদা। এদের লার্ভাটা কিন্তু ফ্ল্যাজেলেটেড, মোটাইল, সুইমিং, ফ্রি সুইমিং, ঠিক আছে, যেখানে কিন্তু এদের যে অ্যাডাল্ট স্ট্রাকচার সেটা কিন্তু সেসাইল, মানে মুভ করতে পারে না। ঠিক আছে, তাহলে এদের লার্ভাটা কী হচ্ছে না? মরফোলজিক্যালি ডিস্টিংক্ট। বুঝতে পারলে? এরপরের পেজে দেখো কী আছে এক্সাম্পল। এই এক্সাম্পল তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী আছে না? সাইকন বা স্কাইফা, স্পঞ্জিলা। স্পঞ্জিলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পঞ্জিলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স টাইপের স্পঞ্জ এবং এটা হচ্ছে কি ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। জেনারেলি আমরা কি দেখলাম যে স্পঞ্জ আর ম্যারাইন, স্পঞ্জরা সমুদ্রে থাকে, কিন্তু স্পঞ্জিলা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ যেটা মিষ্টি জলেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে স্পঞ্জিলা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ যেটা মিষ্টি জলে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পঞ্জিলা, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। এবং এটার মধ্যে আমরা দেখেছিলাম লিউকন টাইপ যে ওয়াটার ক্যানেল সিস্টেম, মোস্ট অ্যাডভান্স টাইপ ওয়াটার ক্যানেল সিস্টেমও দেখতে পাওয়া যায়। তার সাথে আরেকটা এক্সাম্পল রয়েছে ইউস্পঞ্জিয়া, যেটাকে বলে বাথ স্পঞ্জ। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে বাথ স্পঞ্জ কাকে বলে, সেটা হচ্ছে ইউস্পঞ্জিয়া। এবং এখানে দেখো তোমরা ছবিটাও দেখতে পাবে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে সাইকন, দিস ইজ দ্য সাইকন, দিস ইজ দ্য বাথ স্পঞ্জ অর ইউস্পঞ্জিয়া এবং দিস ইজ দ্য স্পঞ্জিলা। দেখো স্পঞ্জিলা, ইট ইজ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স স্পঞ্জ। এবং তোমার এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। এবং বাথ স্পঞ্জ কাকে বলা হচ্ছে? ইউস্পঞ্জিয়াকে বলা হয় বাথ স্পঞ্জ। তার সাথে আরও কয়েকটি এক্সাম্পল তোমরা নোট করে নাও।
অল্প কয়েকটা এক্সাম্পল, বেশি নয়। 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ইউপ্লেকটুলা, ঠিক আছে, ইউপ্লেকটুলা। ইউপ্লেকটুলাকে বলা হয় ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, ঠিক আছে, ভেনাস ফ্লাওয়ার বাস্কেট। তারপরে আরেকটা আছে তোমার হায়ালোনিমা, নাম্বার 2 হায়ালোনিমা। হায়ালোনিমাকে বলা হয় গ্লাস রোপ স্পঞ্জ, গ্লাস রোপ স্পঞ্জ, ওকে, হায়ালোনিমা। তারপরে একটা রয়েছে যে চ্যালিনিয়া, ঠিক আছে, আর ক্যালিনা, CHALINA, এটাকে বলা হয় হ্যাঁ ডেড ম্যানস ফিঙ্গার, ডেড ম্যানস ফিঙ্গার, ওকে। তারপর আমরা দেখলাম যে ইউস্পঞ্জিয়াকে বাথ স্পঞ্জ বলা হয়, স্পঞ্জিলাকে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ বলা হয়। আর একটা স্পঞ্জ আছে যেটার নাম হচ্ছে ক্লিওনা, ঠিক আছে, ক্লিওনা, এটাকে বলা হয় বোরিং স্পঞ্জ, বোরিং স্পঞ্জ, ঠিক আছে। তাহলে এবং লাস্টলি যেটা হচ্ছে নাকি পোটেরিয়ন, যেটাকে বলা হয় নেপচুনস কাপ, নেপচুনস কাপ। সো দিস আর ফিউ এক্সাম্পলস, 5টা এক্সাম্পল জাস্ট আউট অফ এনসিআরটি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস হচ্ছে যেগুলো এনসিআরটিতে আছে। তার মধ্যে কী আছে না, স্পঞ্জিলা হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং বাথ স্পঞ্জ কাকে বলা হয়, ইউস্পঞ্জিয়াকে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্পঞ্জ যেটা আমরা দেখলাম, ঠিক আছে। এর বাইরে স্পঞ্জের থেকে আর কিছু আসার চান্স নেই। তোমরা এনসিআরটিটা ভালো করে পড়বে, এক্সাম্পলগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এবং এর যে টোটাল যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো, হ্যাঁ, যেটা অ্যাসিমেট্রিক্যাল, তারপরে এটা ক্যানট মুভ, মানে এটা সেসাইল, ঠিক আছে, ডিপ্লোপ্লাস্টিক নয়, ট্রিপ্লোপ্লাস্টিক কোনোটাই নয়, এই পয়েন্টটি ইম্পর্টেন্ট যে দে আর নট ডিপ্লোপ্লাস্টিক, নট ট্রিপ্লোপ্লাস্টিক। তারপরে এদের যে পোরের যে সিস্টেম, ওয়াটার ক্যানেল সিস্টেম, ঠিক আছে, এই পয়েন্টগুলো ভালো করে একটুখানি তোমরা দেখবে, নোটস ফোটস বানিয়ে নেবে। মোটামুটি এর বাইরে থেকে স্পঞ্জ থেকে আর কিছুই আসার চান্স নেই। সো দিস ইজ অল অ্যাবাউট দি স্পঞ্জ, ওকে। এর পরের দিন আমরা ভিডিওতে দেখব, পরবর্তী ফাইলামগুলো সম্পর্কে দেখব। তো আজকে এই অবধি, ওকে।